পরীক্ষায় ফেল করে কলেজের সবার সামনে যাকে তুই নিজের স্বামী বলে দাবি করেছিস তাকে তুই চিনিস মীরা? এই এলাকার এমপি তিনি। এত বড় মিথ্যেটা তার কানে গেলে কি হবে বুঝতে পারছিস? মীরা ভেমরি খেয়ে তাকালো অবনীর পানে। হাতে থাকা আইসক্রিমটা খপ করে পড়ল কোলের মাঝে। মুহূর্তে আইসক্রিমের গলে যাওয়া অংশে জামাটা নষ্ট হয়ে গেল মীরার। গাছাড়া ভাবে সে বলল, ওই লোকের কি টাইম আছে এসব দেখার? কি যে বলিস তুই? অবনী কটমট করে তাকালো মীরার পানে। মেয়েটার মাঝে কোনো হেলদোল নেই। সে কোনোই দিয়ে মীরাকে খোঁচা দিল। মীরা বিরক্ত হলো বেজায়। অবনী দাঁতে দাঁত চেপিয়ে রাগ সংবরণ করে বলল, আমি শুনেছি রৌদ্র এহসান আমাদের প্রিন্সিপাল স্যারের ভাতিজা। তুই কোন মুখে তার ভাতিজাকে নিজের স্বামী দাবি করলি? একথা নিশ্চিত ওনার কানে চলে যাবে। মীরার মাঝে তৎক্ষণাৎ কোনো ভয়ভীতির লক্ষণ দেখা গেল না। সে আপন মনে আইসক্রিম খেতে লাগল। অবনীর কথাটা তার মস্তিষ্কে পৌঁছালো কয়েক মুহূর্ত বাদে। যখনই অবনীর কথাটা বুঝতে পারল, মীরা থ বনে গেল। দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল। এক হাত মাথায় রেখে বলল, তুই আগে বলিসনি কেন? আমি কি জানি তুই অমন কথা বলবি? মীরা ভাবল কিছুক্ষণ, ভয় পেল কিছুটা। চট করে বলে উঠল, এখনই প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করেছিল কিভাবে, কোথায়, কবে আমাদের বিয়ে হয়েছে? ভয়াবহ দুশ্চিন্তা দেখা গেল মীরার অভিব্যক্তিতে। নিজের কর্মকাণ্ডে নিজেই হতাশ হল সে। অবনী ভ্রু নাচিয়ে বলল, কি বলেছিলি তুই? উত্তর কি দিয়েছিলি? মীরা থমথমে মুখ করে তাকালো অবনীর পানে। ঠোঁট উল্টে বলল, বলেছি আমরা গোপনে বিয়ে করেছি। কারো বাড়ির লোকে আমাদের বিয়ের কথা জানে না। সামনের নির্বাচনটা শেষ হলেই সবাইকে জানিয়ে অনুষ্ঠান করব। অবনীর রাগ এবার আকাশ ছিল। কিল বসালো সে মীরার বাহুতে। চটপট দেখিয়ে বলল, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না বেলা। রৌদ্র হেসান যে মানুষ, তোকে কেটে কুচি কুচি করবে। মীরা রাগ দেখিয়ে বলল, তুই বাড়াবাড়ি করছিস। আমি তো সবাইকে বলতে চাইনি। এমপির কথা আমি কেবল ওই প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম। অবনী হতাশ হল মীরার কাণ্ডে। মেয়েটা কখন যে কি করে বোঝা দেয়। এইচএসসির টেস্টে পরীক্ষায় 4টা সাবজেক্টে ফেল করেছে মীরা। স্বনামধন্য কলেজের শিক্ষার্থীর পড়াশোনার এহেন বাজে অবস্থা দেখিয়ে প্রিন্সিপাল স্যার মীরাকে অফিস রুমে ডেকেছিলেন। বেশ রূঢ় কথা শুনিয়েছিলেন মীরাকে। শেষে আদেশ করেছিলেন মীরা যেন আগামীকাল তার গার্ডিয়ানকে সাথে নিয়ে তবেই কলেজে আসে। কারণ মীরার বাবার ফোন সবসময় সুইচ অফ দেখায়। প্রিন্সিপালের ধারণা, মীরা গার্ডিয়ানের নম্বর সর্বত্র ভুলভাল দিয়ে রেখেছে। মীরাও কম নয়। তার উপস্থিত বুদ্ধি বেশ ধারালো। উপস্থিতি বুঝে সে বেশ গুছিয়ে মিথ্যে বলতে পারে। তার মিথ্যে এতটাই চমকপ্রদ যে সকলেই বিশ্বাস করতে বাধ্য। মীরার মিথ্যে বলার ভঙ্গি দেখলে সত্য মিথ্যা হয়ে যায়। কিন্তু কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মীরার বেলাতেও তাই হয়েছে। মীরা বলেছিল তার বাবা এখন আর তার অভিভাবক নেই, তার স্বামী এখন তার অভিভাবক। প্রত্যুত্তরে প্রিন্সিপাল স্যার বলেছিলেন মীরার হাজবেন্ডকে কলেজে নিয়ে আসতে। স্যার তার সাথে দেখা করতে চায়। মীরা একটুও না ভেবে বলে বসে, আমার হাজবেন্ড জিন্দা বাজারের এমপি। সে আপাতত নির্বাচনের কাজে ব্যস্ত। কিছুতেই সে আসতে পারবে না স্যার। এবারের মতো মাফ করে দিন না আমাকে। পরের বার ভালো করে পড়ব। এরপর স্যার যখন জিজ্ঞেস করল মীরার হাজবেন্ডের নাম কি, মীরা তখন পরিচিত নামটাই গড়গড় করে বলে ফেলল। কোনো কিছু না বুঝেই রৌদ্র এহসানকে নিজের স্বামী বলে দাবি করল। প্রিন্সিপাল অবাক হলেন বটে, তবে কিছু জিজ্ঞাসাবাদ করে মীরাকে ছেড়ে দিলেন। একটুও চটলেন না তিনি। মীরা তো ভেবেই নিয়েছিল তার মিথ্যেটা কাজে দিয়েছে। এমপির বউ বলে সেই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু তার হলো কই, সামনেই নির্বাচন। প্রচারণা ও ভোট সংগ্রহের কাজে দলের সব সদস্য কাজ করে যাচ্ছে। কাজ বেড়েছে রৌদ্রেরও। দলীয় অফিসে মিটিং সহ বেশ কিছু কাজ একাধারে করতে হচ্ছে তাকে। অবসর পাচ্ছে না মোটেও। থামলেই প্রতিপক্ষ সুযোগ পেয়ে বসবে। মিটিং সেরে বেজায় ক্লান্ত হয়ে পড়ল রৌদ্র। মিটিং শেষ হতেই সে বেরিয়ে এলো অফিস থেকে। এসির নিচ থেকে সরে রাস্তায় আসতেই ঘেমে নিয়ে একাকার হলো তার পুষ্ট শরীর। তার দিকে সফের টিস্যু পেপারটি এগিয়ে দিয়ে রাফি, রৌদ্র ম্যানেজার। রৌদ্রকে বড্ড ভয় পায় ছেলেটা। রৌদ্রের দিকে পানির বোতল এগিয়ে দিল রাফি। রৌদ্র পানি খেয়ে মুখে পানির ছিটা দিয়ে তাকালো রাফির দিকে। ছেলেটা এরপর নিয়ম মতো রৌদ্রের ফোনটা বাড়িয়ে দিল।
রৌদ্র মুঠো ফোনটা হাতে নিতেই ভাইব্রেট হলো ফোনটা। নম্বরটা রৌদ্র এহসানের পরিচিত। সে ফোনটা ধরল খুব ধীরে সুস্থে। বলল, বলো চাচ্চু। ওপাশ থেকে গর্জন শোনা গেল। গজগজ করতে করতে বয়স্ক লোকটি তেতে উঠে বলল, তুমি বিয়ে করে ফেললে আর আমাদের কাউকে জানানোর প্রয়োজন বোধ করলে না? এত লাইক হয়েছে তুমি, এত স্পর্ধা তোমার? ভ্রুকুচকে ফেল রৌদ্র। ত্যক্ত বিরক্ত কণ্ঠে বলল, মজা করছো চাচ্চু? আমি কবে বিয়ে করলাম? ও প্রান্তের লোকটি আরও রেগে উঠল। বাজখাই গলায় বলল, একদম মিথ্যে বলবে না। রাজনীতি করতে করতে মিথ্যে বলাটা এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, তাই না? শেষমেশ কলেজ পড়ো একটা ছোট্ট মেয়েকে বিয়ে করলে তুমি। সবটা লুকালো আমাদের থেকে। বললে কি আমরা মেনে নিতাম না? বিরক্তি দেখা দিল রৌদ্রের চোখে মুখে। যে কথার কোনো ভিত্তি নেই সেই কথা নিয়ে কেন এত প্যাচ ভালো লাগে না। খট করে কলটা কেটে দেয় সে। রাগ হয় প্রচণ্ড। ফোনটা ছুড়ে দেয় রাফির দিকে। রাফি তাজ্জব বনে যায়। অপ্রস্তুত হয়ে ধরে নেয় ফোনটা। রৌদ্র গম্ভীর কণ্ঠে বলে, বাড়ি ফিরব, এদিকটা নজর রাখ। ফোন এলে বলবি আমি ব্যস্ত। রুশো, এদিকে আয়, তাজা মাংস এনেছি। রুশো। মীরার গায়ে সাদা স্কার্ট আর পপলেন টপস, মাথায় স্কার্ফ বেঁধে রেখেছে সে। সোনালি চুলগুলো ছেড়ে রাখা। মীরার মুখ উজ্জ্বল। রোদের তাপে মেয়েটার গাল দুটো লালচে হয়ে উঠেছে। একটু আগে বাজার থেকে ফিরেছে মীরা। রুশোর জন্য মাংস এনেছে সে। রুশো তার পোষা কুকুর। ঘন বাদামি পশমের অধিকারী রুশো, একদম বাধ্য। মীরার ভীষণই আদরে। বাজার থেকে ফেরার পথে ছোট ছোট পাহাড়ের ঢাল বেয়ে বেড়ে ওঠা কলমি শাক তুলে এনেছে মীরা। যদিও তাদের খাওয়া পড়ার কোনো অভাব নেই, তবুও মীরা সাদামাটা থাকতেই পছন্দ করে। ঘুরে বেড়ানো, দস্যিপোনা তাকে টানে খো। আজ শাক হবে তাদের রাতের খাবার, সাথে মাংস ভুনা। সে নিজ হাতে রেঁধে খাওয়াবে পাপাকে। রুশো তিরিং বিরিং করে ছুটে এলো মীরার পায়ের কাছে। জিভ দিয়ে চেটে দিল মীরার পা। মীরা মাংস হাতে তুলে দিল রুশোর মুখে। প্রফুল্ল হয়ে মাংস চিবল রুশো। বাড়ির বাইরে গেজুবোর ছাউনির নিচে এসে বসল মীরা। চারদিক খোলামেলা, ওপরে কাঠখড়ের ছাউনি। কাঠগুলোকে পেঁচিয়ে রেখেছে বনফুল, মানি প্ল্যান্ট, বাগান বিলাস ফুল। গেজেবোর ভেতরে কাঠের টেবিল আর দুটো চেয়ার পেতে রাখা আছে। টেবিলে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি রেখেছে মীরা। পড়বে বলেও পড়া হয়নি বইটা। মীরার পাপা এমি ভান বংশগত খ্রিস্টান হলেও মীরার মা ছিলেন বাংলাদেশি। ভালোবেসে এমি ভান বিয়ে করেছিলেন মীরার মা ইমরোজকে। বছরের পর বছর একসাথে দাম্পত্য জীবন কাটিয়েছে তারা। সুখের সংসারে ঝড় বয়েছিল বছর 15 আগে। মীরার বয়স তখন ছিল মাত্র 3। মায়ের মুখটাও স্পষ্ট মনে নেই মীরার। এমি ভান জন্মগত ফর্সা। তার উজ্জ্বল ফর্সা গায়ের রং দখল করেছে মীরা। টি শার্ট পরে এমি ভান ফুল ডুপ্লেক্স বাড়িটি থেকে বেরিয়ে আসে। তাদের বাড়ির বাইরে বিশাল উদ্যান। সে উদ্যানে ছোট ছোট ঘাসের ছড়াছড়ি। অদূরে কৃষ্ণচূড়ার ডালে দোলনা বেঁধেছে মীরা। কিছু সবজিও লাগিয়েছে উদ্যানের এক কোণে। বাড়ি থেকে বের হলেই মাটির পথ এবং পথের ওপাশে দীর্ঘ চা বাগান। এই চা বাগানই সিলেট শহরের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। প্রকৃতি তার অপার আনন্দ ঢেলে দিয়েছে এখানে। মীরা রুশোর গায়ে হাত বুলিয়ে পাপাকে আসতে দেখে এদিকে। পাপাকে দেখে সে হেসে বলে, বাড়ির বাইরের ঝোপটা কেটে ফেলতে হবে পাপা, আমি আর রুশো করে নেব। এমি ভান অস্পষ্ট চোখে তাকালেন মেয়ের দিকে। মীরার মুখটা তার মায়ের মতো। কোনো কৃত্রিমতা নেই মেয়েটার মুখে। প্রসাধনীহীন রূপটা বড় আকর্ষণীয়। এমি ভান অদক্ষ, অস্পষ্ট কণ্ঠে বলে, খুবই পারবে না। আমি করব। মীরা বুক বেঁকিয়ে বলে, আমি পারব। তোমার টিউটর আসবে মীরা। মীরার মনে পড়ে গেল সাইদ স্যারের কথা। মীরার প্রতিবেশী। চা বাগান পেরিয়ে ছোট পাহাড়ের ওই পাশে সাইদ স্যারের বাড়ি। আদ্যপ্রান্ত সাদামাটা, আকর্ষণীয় পুরুষ। সিলেটের একটি স্বনামধন্য কলেজের ইংলিশ লেকচারার। বয়স 29, তবু তাকে 25-25-এর তরুণ যুবক মনে হয়। অত্যাধিক সুদর্শন পুরুষটির আজ মীরাকে পড়াতে আসার কথা। মনে পড়েই মীরা চট করে উঠে দাঁড়ালো। গতকালকের পড়াগুলো শেষ করা হয়নি যে। সে বিরস সুরে এমি ভানের উদ্দেশ্যে বলল, পাপা, ইউ শুড হ্যাভ রিমাইন্ডেড মি আর্লিয়ার। আই হ্যাভ টু গো টু ঢাকা ফর বিজনেস মীরা। মীরা খুবই হতাশ হলো পাপার কথায়। মন খারাপ হলো খুব।
আহ্লাদের স্বরে সে বলল, আই উইল মিস ইউ সো মাচ পাপা। মীরা তার বাবার বুকে মাথা গুজল অভিমানী হয়ে। মীরার বাবা হাসলেন। মেয়ের গাল ছুঁয়ে বললেন, ড্যানি উইল বি উইথ ইউ, ডোন্ট ওয়ারি। আই উইল ব্যাক ইন আই উইল। ঝড় উঠেছে বাইরে, পাপা বাড়িতে নেই। ন্যানি এসে পুরো দিন থেকেছে মীরার কাছে। সন্ধ্যায় ন্যানির ছোট মেয়ের প্রসব বেদনা শুরু হতেই সে চলে গিয়েছে। মীরা বাড়িটাই একা। এত বড় বাড়ি, এতগুলো ঘর, কোথাও মীরাও কেউ নেই। কেবল ফ্রেমে বাঁধা এমিভান আর ইমরোজের দুটো হাস্যজ্জ্বল ছবি দেয়ালে টাঙানো আছে। মীরার অসংখ্য ছবিও টাঙানো সেথায়। পেন্টিংগুলোর কারণে দেয়ালগুলো সুন্দর দেখাচ্ছে। মীরা ব্যালকনিতে এসে চেয়ার পেতে বসল। হালকা আলোয় পুরো জায়গাটা ঝলমল করছে। মীরার পরিবার মধ্যবিত্ত। চা বাগানের এই ন্যূনতম শহরে মীরাদের একটি ছড়ানো বাড়ি আছে। আছে কয়েক বিঘা জমি। সাইদ সারের বাড়িটা কিছুটা বড় এবং ছড়ানো। রাত 12টা বেজে গেছে। কোথাও কোনো মানুষ সজাগ নেই। এখনকার মানুষগুলো বড্ড পরিশ্রমী। এরা ঘুমায় কম, কাজ করে বেশি। মীরার হাতে একটি দূরবীক্ষণ যন্ত্র রয়েছে। যন্ত্রটি অন্যান্য দূরবীনের থেকে ভিন্ন। এই দূরবীন অন্যান্য দূরবীনের তুলনায় অধিক দূরত্বের ছোট ছোট জিনিসও বেশ বড় করে চোখে আটকাতে পারে। মীরার বাবা এমিভান নিজ কারিগর দিয়ে অত্যন্ত নিখুঁত ও কার্যকরী করে বানিয়েছেন এটি। মীরা দূর দূরান্তের সবকিছু এই দূরবীন দিয়ে দেখে, নজর রাখে। স্ট্যান্ড ও বাজার পেরিয়ে নতুন কারা এই শহরে পা রাখছে, মীরা সব খবর রাখে। আজও মীরা দূরবীনটা চোখের সামনে রেখে পুরো চা বাগানে নজর বোলালো। ও প্রান্তে ছোট ছোট পাহাড়ের মাঝ দিয়ে সরু রাস্তা। রাস্তাগুলো বেশ চিকন। মীরা দূরবীনের বহিরাগত অংশ ঘোরাতেই অস্পষ্ট অদূরের দৃশ্য স্পষ্ট হলো। সূক্ষ্মভাবে ধরা দিল মীরার চোখে। দূরের দৃশ্য খুব নিকটে চলে এলো। তৎক্ষণাৎ মীরা দেখল অদূরে পাহাড়ের ঢালে একটি মানুষ শুয়ে আছে। শুয়ে আছে নাকি পড়ে আছে অচেতন হয়ে। লোকটি বোধহয় আহত কিংবা নিহত। মীরার চোখ ছোট ছোট হয়ে এলো। সে কোনো কিছু না ভেবে ঘর থেকে বেরিয়ে উদ্যান পেরিয়ে সদর দরজা ফাঁক করে ছুটে চল স্কার্ট তুলে। সবে গিয়ে ছুটে খুব শীঘ্রই পৌঁছালো ঢালের কাছে। যদিও দূরবীনের লোকটিকে খুব নিকটে মনে হচ্ছিল, তবুও সেখানে পৌঁছাতে মীরার অনেকটা সময় লাগলো। একটি অচেতন দানবীয় দেহের লোককে পাহাড়ের ঢালে পড়ে থাকতে দেখল মীরা। খুব ধীরে সতর্ক হয়ে লোকটির কাছে যেতে দেখল লোকটি আঘাতপ্রাপ্ত। বাহুতে থাকা ধারালো শানিত চোখের বাজ পাখির ট্যাটুতে একটা মোটা আঁচড়ের দাগ। এতটাই গভীর সে দাগ যে মাংসপিণ্ডের প্রতিছবি ভেসে উঠছে। রক্তে মাখামাখি পুরুষটির নেভি ব্লু শার্ট। মীরা ডাকল, শুনছেন? আপনি কি ঠিক আছেন? লোকটির পুরো গা গরম, রীতিমতো জ্বরে দলছে শক্ত ভারী দেহটা। মীরার ডাকে চোখ মিলল সে। মীরা বলল, কষ্ট করে উঠুন, আমার বাড়িতে চলুন, আপনি অসুস্থ। মীরা স্বাধীন চেতা রমণী, কোনো কিছুতেই ভয় নেই তার। বাবার আদরে বড় হয়েছে এই শহরে। এদিক ওদিক ঘুরে বেড়ানো, পর্যটক কেন্দ্রে গিয়ে শহরের অতিথিদের গাইড করা তার শখের কাজ। তার দুরন্তপনায় তাকে পরিচিত করেছে সকলের কাছে। সে সামনের মানুষটিকে ভয় পায় না মোটেও, বরং সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে। লোকটি উঠে দাঁড়ালো স্বাভাবিকভাবে। এতটা চোট পেয়েছে, এত রক্তক্ষরণ হয়েছে, তবুও লোকটার চোখের কোণে জল নেই, মনে কষ্ট নেই। জ্বরেই বোধহয় কাবু হয়েছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। লোকটি বড়ই নির্জীব। মীরা না বুঝে পুরুষটির হাত ধরল। না ধরলেও হতো। লোকটি তার সাথেই সমান তালে হাঁটতে লাগলো। মীরা জিজ্ঞেস করল, নাম কি আপনার? এদিকে কেন এসেছেন? কারা আপনাকে আঘাত করেছে? খুব নিচু স্বরে লোকটি একটি প্রশ্নের জবাব দিল। রৌদ্র এহসান। নামটা শুনে থমকালো মীরা। থেমে গেল তার পা। একটু ভেবে সে ফের অপরিচিতের দেখল পুরুষটিকে। এলাকার এমপিকে নিজের বাড়িতে ঢোকালো সে। ভয় করল না একটুও। ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন নিয়ে লোকটার ক্ষতস্থানে লাগালো মীরা। সফেদ ব্যান্ডেজ দিয়ে মরিয়ে দিল পিঠ, বুক ও বাহু। জলপট্টি দিতে ভুলল না সে। রৌদ্র কেবল চেয়ে রইল তার পানে। কি মনে করে হাসল দুবার। জিজ্ঞেস করল, কি নাম তোমার? মাহরিন বিনতে মীরা। নিঃশব্দে হেসে উঠল রৌদ্র। তার হাসি খুবই চমৎকার। হাসলে তার চোখজোড়া ছোট হয়ে হেসে ওঠে। চকচকে দন্ত বেরিয়ে আসে। কি অপূর্ব! পুরুষটির সৌন্দর্য দেখে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল মীরা। লোকটিও জ্বরের ঘরে তাকালো মীরার পানে। আনমনির নামটা কয়েকবার আওড়ালো। স্পষ্টতা শুনতে পেল না মীরা।
মনে মনে ক্রূর হেসে রৌদ্র বলল, পেয়েছি, আমার লোভনীয় শিকার। সকালের আলো পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। মীরা ঘুম ভাঙতেই প্রথমে কিছু মনে করতে পারল না। তারপর আচমকা রাতের ঘটনাটা মনে পড়তেই ধরফর করে উঠে বসল সে। রৌদ্র, লোকটা এখনো তার বাড়িতে। মীরা তাড়াহুড়ো করে গেস্টরুমের দিকে দৌড় দিল। দরজা আধখোলা। ভেতরে ঢুকতে দেখল রৌদ্র বিছানায় হেলান দিয়ে বসে আছে। শরীরের ব্যান্ডেজগুলো রক্তে ভিজে উঠেছে খানিকটা, তবুও তার চোখে অদ্ভুত স্থিরতা। মীরাকে দেখে সে মৃদু হেসে বলল, তোমার বাড়িতে নাস্তা পাওয়া যায়? মীরা থমকে গেল। এত বড় একজন মানুষ, আহত অবস্থাতেও তার গলায় এমন স্বাভাবিক ভাব। সে ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি তো এমপি, আপনাকে কি 5 তারকা হোটেলের খাবার এনে দিতে হবে? রৌদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ভয় পাচ্ছ না কেন? আপনাকে? আমাকে নিয়ে মানুষ ভয় পায়। মীরা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি মানুষ না। রৌদ্র এবার হেসে ফেলল। জ্বরের মাঝেও তার হাসিটা গভীর। মীরা রান্নাঘরে চলে গেল। রুটি বানাতে বানাতে বারবার মনে হতে লাগলো, এই লোকটা সত্যি কি সেই রৌদ্র এহসান, এলাকার এমপি, যার নাম শুনলেই মানুষ রাস্তা ছেড়ে দেয়? কিন্তু কাল রাতে সে ছিল একদম অসহায়। রুটি আর ডিম ভাজি নিয়ে ফিরে এলো মীরা। রৌদ্র খেতে শুরু করতেই হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাফি। রৌদ্র কল ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল, স্যার, আপনি কোথায়? পুরো টিম আপনাকে খুঁজছে। রৌদ্র শান্ত গলায় বলল, আমি ঠিক আছি স্যার। গতরাতে যারা হামলা করেছিল তাদের একজন ধরা পড়েছে। রৌদ্রের চোখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। আমি আসছি। কল কেটে যেতেই মীরা প্রশ্ন করল, আপনাকে কেউ মেরে ফেলতে চেয়েছিল? রৌদ্র তাকালো তার দিকে। রাজনীতিতে সবাই বন্ধু না। মীরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে আপনি এখান থেকে চলে যান। তুমি চাইছ আমি চলে যাই? মীরা গম্ভীর মুখে বলল, আমি ঝামেলা পছন্দ করি না। রৌদ্র উঠে দাঁড়াতে গেলেই যন্ত্রণায় কেঁপে উঠল। মীরা দ্রুত এগিয়ে এসে তাকে ধরল। তাদের চোখাচোখি হতেই কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। রৌদ্র খুব নিচু স্বরে বলল, মীরা, তুমি খুব অদ্ভুত মেয়ে। মীরা ভ্রুকুচকে বলল, এটা কমপ্লিমেন্ট। কারণ তুমি আমাকে চিনেও ভয় পাওনি। মীরা এবার সরাসরি চোখে চোখ রেখে বলল, আমি মানুষকে ভয় পাই না, তবে বিশ্বাসও করি না। রৌদ্র কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাড়ির সামনে কয়েকটা গাড়ি এসে থামার শব্দ হলো। মীরা জানালার দিকে তাকিয়ে দেখল কালো গাড়ি থেকে কয়েকজন লোক নামছে। তাদের হাতে অস্ত্র। আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে মীরার বুক ধক করে উঠল। রাফি। রাফির বাড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, স্যার, আপনি ভেতরে আছেন? রৌদ্র ধীরে ধীরে জানালার পাশে এসে দাঁড়াল। তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। মনে হচ্ছে ঝামেলা তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছে মীরা। মীরা দ্রুত জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল। বাড়ির সামনে 4টা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। আশেপাশে চা বাগানের শ্রমিকরা দূর থেকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। এত সকালে এমন দৃশ্য এই এলাকায় সচরাচর দেখা যায় না। রাফি আবারও ডাকল, স্যার, আপনি ঠিক আছেন তো? রৌদ্র মৃদু গলায় বলল, ওরা আমার লোক। মীরা বিরক্ত হয়ে বলল, আপনার লোকজনের চেহারা দেখে তো গুন্ডা মনে হচ্ছে। রৌদ্র হেসে ফেলল। রাজনীতিতে ভদ্র মানুষের টিকে থাকা কঠিন। মীরা কিছু বলল না। সে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই রাফি প্রায় দৌড়ে ভেতরে ঢুকল। রৌদ্রকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। স্যার, আপনি ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। তারপরে রাফির চোখ গিয়ে পড়ল মীরার দিকে। মেয়েটাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে সে বিস্মিত কণ্ঠে বলল, আপনি? মীরা গম্ভীর মুখে বলল, এবাড়ির মালিক। রাফি কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সে নিচু স্বরে বলল, স্যারকে আপনি বাঁচিয়েছেন? হুম। রাফির সম্মান মিশ্রিত দৃষ্টিতে তাকালো মীরার দিকে। কারণ সে জানে গতরাতে রৌদ্রকে যারা আক্রমণ করেছিল তারা ভয়ঙ্কর মানুষ। সাধারণ কেউ হলে রৌদ্রকে সাহায্য করার সাহস পেত না। রৌদ্র ধীরে ধীরে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, চলো। মীরা আচমকাই বলে উঠল, আপনার জ্বর এখনও আছে। রৌদ্র থামল। মীরা রান্নাঘর থেকে ওষুধ এনে তার হাতে দিল, এটা খেয়ে যান। রাফি বিস্ময়ে তাকিয়ে রইল। এ শহরে কেউ রৌদ্র হেসানের সাথে এত স্বাভাবিকভাবে কথা বলে না। রৌদ্র ওষুধটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর মৃদুস্বরে বলল, তুমি আমাকে আদেশ দিচ্ছ? হ্যাঁ, কারণ আপনি রোগী। রৌদ্র হেসে ওষুধ খেয়ে নিল। বের হওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে সে বলল, তোমার ঋণ শোধ করব, মীরা। মীরা কাঁধ ঝাঁকালো। আমি শুধু টাকা নিই না। রৌদ্র গাড়িতে উঠে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়িগুলো অদৃশ্য হয়ে যেতেই পুরো জায়গাটা আবার নীরব হয়ে গেল। কিন্তু মীরার মনটা অদ্ভুত অস্থির হয়ে রইল। কলেজে পৌঁছাতেই অবনী দৌড়ে এলো। তুই জানিস আজ কি হয়েছে? মীরা ব্যাগ কাঁধে নিয়ে উদাস ভঙ্গিতে বলল, কি? অবনী ফিসফিস করে বলল, প্রিন্সিপাল স্যার তোকে খুঁজছে। মীরা থমকে গেল। কেন? কারণ এমপি সাহেব নাকি আজ কলেজে আসবে। মীরার হাত থেকে বই পড়ে গেল মাটিতে। কি? অবনী গিলে ফেলল ঢোক। পুরো কলেজে খবর ছড়িয়ে গেছে যে তুই এমপির বউ। মীরার মাথা চক্কর দিয়ে উঠল। ঠিক তখনই কলেজ গেটের সামনে কয়েকটা কালো গাড়ি এসে থামল। সবাই হইচই শুরু করে দিল। গাড়ির দরজা খুলে ধীর পায়ে নেমে এলো রৌদ্র এহসান। কালো শার্ট, গাঢ় দৃষ্টি, ঠোঁটে হালকা হাসি। সোজা তাকিয়ে আছে মীরার দিকে। মীরার বুক কেঁপে উঠল। রৌদ্র সবার সামনে এগিয়ে এসে থামল তার সামনে। তারপর শান্ত গলায় বলল, নিজের স্বামীকে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন মীরা? পুরো কলেজ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। সবাই হাঁ করে তাকিয়ে আছে মীরা আর রৌদ্রের দিকে। অবনীর অবস্থা তো আরো করুণ। সে প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম। মীরার মুখ শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে হালকা। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে সেই রহস্যময় হাসি। প্রিন্সিপাল স্যার তাড়াহুড়ো করে এগিয়ে এলেন, মুখে বিশাল হাসি। আর এমপি সাহেব, আপনি সত্যি এসেছেন? রৌদ্র ভদ্রভাবে মাথা নেড়ে বলল, আমার স্ত্রীকে দেখতে এলাম। স্ত্রী শব্দটা শুনে মীরার বুক ধরফর করে উঠল। সে ফিসফিস করে বলল, আপনি কি করছেন? রৌদ্র নিচু হয়ে তার কানের কাছে মুখ এনে বলল, তুমি তো আমাকে স্বামী বানিয়েছ, এখন অভিনয়টা শেষ পর্যন্ত করতেই হবে। মীরা অসহায় চোখে তাকালো। প্রিন্সিপাল স্যার গদগদ করে বললেন, মীরা খুব ভালো মেয়ে, একটু দুষ্টু, তবে মন ভালো। অবনী মনে মনে বলল, স্যার আপনি সত্যিটা জানেন না। রৌদ্র শান্ত কণ্ঠে বলল, ওকে, আমি সামলে নেব। মীরার চোখ কপালে উঠে গেল। এরপর প্রিন্সিপাল স্যার সম্মানের সাথে রৌদ্রকে অফিসে নিয়ে গেলেন। যাওয়ার আগে রৌদ্র হঠাৎ থেমে মীরার দিকে তাকালো। ক্লাস শেষে বাইরে অপেক্ষা করবে। মীরা রাগে ফুঁসতে লাগলো। কলেজ ছুটি হতে মীরা গেটের বাইরে এসে দাঁড়ালো। কালো গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। চারপাশে ছাত্রছাত্রীরা ফিসফিস করছে, ওই যে এমপির বউ, তাই তো বলি মেয়েটার এত দেমাগ কেন। মীরা দাঁতে দাঁত চেপে গাড়ির কাছে গিয়ে বলল, আপনি আমার জীবন শেষ করে দিচ্ছেন। রৌদ্র দরজা খুলে বলল, ওঠো, আমি কোথাও যাব না। তাহলে এখানেই সবাইকে বলে দিই তুমি মিথ্যে বলেছ। মীরা থম মেরে গেল। শেষমেশ বাধ্য হয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করতে মীরা বিস্ফোরিত হলো। আপনি আমার সাথে এসব কেন করছেন? রৌদ্র জানালার বাইরে তাকিয়ে বলল, কারণ তুমি মজার। আমি সার্কাসের জোকার না। না, তুমি বিপজ্জনক। মীরা ভ্রুকুচ গেল। রৌদ্র এবার তার দিকে তাকালো। একটা সাধারণ মেয়ে কোনো ভয় ছাড়াই আহত একজন অপরিচিত মানুষকে বাড়িতে নিয়ে আসে না। মীরা চুপ করে গেল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল বিশাল এক বাড়ির সামনে। দুই পাশে নিরাপত্তা রক্ষী। মীরা অবাক হয়ে বলল, এটা কোথায়? রৌদ্র ঠোঁট বাঁকিয়ে বলল, আমার বাড়ি। মীরার বুক ধক করে উঠল। আমি এখানে কেন? রৌদ্র ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলো। কারণ আমার পরিবার তোমার সাথে দেখা করতে চায়, মিসেস রৌদ্র এহসান। মীরা গাড়ি থেকে নামতেই বিশাল বাড়িটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। এটা বাড়ি না, যেন রাজপ্রাসাদ। চারিদিকে নিরাপত্তা, বড় বাগান, ঝর্ণা, দামি গাড়ির সারি। মীরা নিচু স্বরে বলল, এত বড় বাড়িতে মানুষ হারিয়ে যায় না? রৌদ্র হেসে ফেলল, আমি মাঝে মাঝে হারিয়ে যেতে চাই। মীরা তাকালো তার দিকে। লোকটার চোখে হঠাৎ অদ্ভুত ক্লান্তি দেখল সে। বাড়ির ভেতরে ঢুকতেই কয়েকজন কাজের লোক মাথা নিচু করে সালাম দিল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলেন এক মধ্যবয়স্কা নারী। অভিজাত চেহারা, কঠিন দৃষ্টি। তিনি রৌদ্রের মা, শারমিন এহসান। মীরাকে একবার দেখে ভ্রু কুঁচকে গেল তার। এই মেয়েটা? রৌদ্র শান্ত গলায় বলল, মীরা। শারমিন এহসানের চোখে অসন্তোষ স্পষ্ট।
তুমি সত্যি বিয়ে করেছ? রৌদ্র ঠোঁটের কোণে হাসি টেনে বলল, সবাই তো তাই ভাবছে। মীরা অস্বস্তিতে পড়ে গেল। শারমিন কঠিন কণ্ঠে বললেন, তোমার রাজনীতির ইমেজ নিয়ে খেলছো তুমি। রৌদ্র এবার গম্ভীর হয়ে গেল। আমার ইমেজ আমি সামলাবো। পরিস্থিতি ঠান্ডা করতে মীরা কাপা গলায় বলল, আসলে ব্যাপারটা। রৌদ্র আচমকা তার হাত ধরে ফেলল। মীরা থেমে গেল। রৌদ্র সবার সামনে বলল, মীরা লজ্জা পাচ্ছে। মীরার মাথায় আগুন জ্বলে উঠল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই ওপরের তলা থেকে আরেকটা মেয়ে নিচে নেমে এলো। অত্যন্ত সুন্দরী, আধুনিক পোশাক পরা। মেয়েটা রৌদ্রকে দেখেই হাসল, কিন্তু পরক্ষণে মীরার দিকে তাকিয়ে তার হাসি মিলিয়ে গেল। রৌদ্র, ওকে? রৌদ্র নির্লিপ্তভাবেই বলল, আমার স্ত্রী। মেয়েটার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মীরা বুঝতে পারল মেয়েটা রৌদ্রকে ভালোবাসে। পরিস্থিতি ভয়ঙ্কর অস্বস্তিকর হয়ে উঠল। মেয়েটা কাপা গলায় বলল, তুমি তো বলেছিলে তুমি কাউকে ভালোবাসো না। রৌদ্র কিছু বলল না। মীরা ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত একটা চাপা কষ্ট অনুভব হলো। কেন হলো সে নিজেও জানে না। ঠিক তখনই রৌদ্রর ফোন বেজে উঠল। রাফির আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, স্যার, সমস্যা হয়ে গেছে। গতরাতে যাকে ধরা হয়েছিল সে পুলিশের হেফাজত থেকে পালিয়েছে। রৌদ্রের চোখ মুহূর্তেই ভয়ঙ্কর অন্ধকার হয়ে উঠল। কি বলছো? রাফি কাপা গলায় বলল, সে বলেছে আজ রাতের মধ্যেই সে কাজ শেষ করবে। কোন কাজ? ওপাশ থেকে উত্তর এলো, মাহরিন বিনতে মীরাকে মেরে ফেলার কাজ। রাফির কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। মীরার বুকের ভেতরটা ধক করে উঠল। সে কিছুই বুঝে উঠতে পারছে না। একজন অপরিচিত মানুষ তাকে কেন মারতে চাইবে? রৌদ্র ফোনটা কেটে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ভয়ঙ্কর ঠান্ডা। রাফিকে বলো গাড়ি বের করতে। কথাটা বলেই সে সোজা মীরার দিকে তাকালো। আজ থেকে তুমি একা কোথাও যাবে না। মীরা বিরক্ত হয়ে বলল, আমার লাইফে কি হচ্ছে কিছুই বুঝছি না। কে আমাকে মারবে? কেন মারবে? রৌদ্র উত্তর দিল না। শারমিন এহসান উদ্বিগ্ন গলায় বললেন, রৌদ্র, মেয়েটাকে এখানে রাখা ঠিক হবে? সবচেয়ে নিরাপদ জায়গা এটাই। ঠিক তখনই সেই মেয়েটা, যে কিছুক্ষণ আগে নিজেকে সামলাতে পারছিল না, ধীরে ধীরে এগিয়ে এলো। তার নাম আয়রা। চোখে কষ্ট স্পষ্ট। সে নিচু গলায় বলল, রৌদ্র, তুমি কি সত্যি ওকে নিয়ে সিরিয়াস? রৌদ্র তাকালো না পর্যন্ত। এখন এসব নিয়ে কথা বলার সময় না। আয়রা অপমানিত হয়ে দাঁড়িয়ে রইল। মীরা অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলল। রাত নেমেছে। বিশাল বাড়িটার এক কোণের রুমে বসে আছে মীরা। এত বড় বিছানা, দামি পর্দা, নরম আলো, সবকিছুতেই অচেনা অনুভূতি। তার ছোট্ট চা বাগানের বাড়িটার কথা মনে পড়ছে, পাপার কথা মনে পড়ছে। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকল রৌদ্র। কালো শার্ট বদলে সাদা টি শার্ট পরেছে সে। ভেজা চুল থেকে এখনো পানি পড়ছে। মীরা উঠে দাঁড়িয়ে বলল, আমি বাড়ি যাব। রৌদ্র শান্তভাবে বলল, অসম্ভব। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারেন না। পারব। মীরা ক্ষুব্ধ চোখে তাকালো। রৌদ্র ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তুমি বুঝতে পারছো না পরিস্থিতিটা? তাহলে বুঝিয়ে বলুন। কয়েক সেকেন্ড চুপ করে রইল রৌদ্র। তারপর নিচু গলায় বলল, গতরাতে যারা আমাকে মারতে চেয়েছিল তারা ভেবেছিল আমি মারা গেছি, কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছ। মীরার গলা শুকিয়ে গেল। রৌদ্র আবার বলল, এখন তারা জানে তুমি আমাকে দেখেছ। মীরার শরীর ঠান্ডা হয়ে এলো। মানে? তারা আমাকেও মারতে চায়? হ্যাঁ। মীরা কিছুক্ষণ চুপ করে থেকে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বলল, আপনার জন্যই আমার এই অবস্থা। রৌদ্র মৃদুস্বরে বলল, জানি। প্রথমবারের মতো লোকটার চোখে অপরাধবোধ দেখল মীরা। ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ির লাইট নিভে গেল। চারিদিকে অন্ধকার। মীরা চমকে উঠল। নিচতলা থেকে চিৎকার শোনা গেল। তারপর ধাম, কোনো কিছুর বিকট শব্দ। রৌদ্র মুহূর্তে মীরার হাত চেপে ধরল। তার গলা ভয়ঙ্কর শান্ত। কেউ ভেতরে ঢুকেছে। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেছে। মীরার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। বাইরে থেকে মানুষের দৌড়াদৌড়ির শব্দ শোনা যাচ্ছে। রৌদ্র দ্রুত মীরাকে নিজের পেছনে সরিয়ে দিল। একদম আমার কাছ থেকে দূরে যাবে না। মীরা ফিসফিস করে বলল, কি হচ্ছে এসব? রৌদ্র উত্তর দিল না। কোমরের পাশ থেকে ছোট একটা পিস্তল বের করল সে। মীরার চোখ বড় বড় হয়ে গেল। আপনি বন্দুক নিয়ে ঘোরেন? প্রয়োজন পড়ে। ঠিক তখনই করিডোরে কারো পায়ের শব্দ ভেসে এলো। ধীরে,
ভারী পদক্ষেপ। মীরার বুক ধরফর করতে লাগলো। রৌদ্র তার মুখ চেপে ধরল আলতো করে। শব্দ করো না। দরজার নিচ দিয়ে কারো ছায়া দেখা গেল। লোকটা ঠিক তাদের রুমের সামনেই দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর দরজার হাতলে চাপ পড়ল। মীরা আতঙ্কে রৌদ্রর শার্ট আঁকড়ে ধরল। ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করলো কেউ। রৌদ্র বন্দুক তাক করলো সেদিকে। কিন্তু দরজা পুরো খুলতেই পরিচিত কণ্ঠ ভেসে এলো। স্যার, আমি রাফি। রৌদ্র দ্রুত বন্দুক নামালো। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, 3জন লোক পেছনের দেয়াল টপকে ঢুকেছিল। 2জন পালিয়েছে, 1জন ধরা পড়েছে। রৌদ্র গম্ভীর মুখে বলল, জীবিত? হ্যাঁ। নিচে নিয়ে চলো। বাড়ির নিচতলার বিশাল হলরুমে একটা লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। লোকটার মুখে রক্ত। চারপাশে রৌদ্রর লোকজন দাঁড়িয়ে। মীরা সিঁড়ির পাশে দাঁড়িয়ে সব দেখছে। রৌদ্র ধীরে ধীরে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো রাগ নেই, অদ্ভুত শান্ত। আর সেই শান্ত চাহনিটাই সবচেয়ে ভয়ঙ্কর। রৌদ্র নিচু গলায় বলল, কে পাঠিয়েছে তোকে? লোকটা থুতু ফেলল মেঝেতে। তুই শেষ, রৌদ্র এহসান। রাফি রেগে গিয়ে লোকটার কলার চেপে ধরতেই রৌদ্র হাত তুলে থামালো। তারপর নিজে নিচু হয়ে লোকটার মুখের সামনে মুখ আনল। আমি শেষ হব পরে, আগে তুই বল, মীরাকে কেন মারতে চাস? লোকটা হঠাৎ হাসল, বিকৃত ভয়ঙ্কর হাসি। কারণ মেয়েটা এমন কিছু দেখে ফেলেছে যা ওর দেখা উচিত হয়নি। মীরার শরীর কেঁপে উঠল। রৌদ্রর চল শক্ত হয়ে গেল। কি দেখেছে ও? লোকটা এবার সরাসরি মীরার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, চা বাগানের পাহাড়ে শুধু আহত এমপি পড়েছিল না, একটা লাশও ছিল। মীরার মাথা ঝিমঝিম করে উঠল। সে তো কোনো লাশ দেখেনি। লোকটা আবার বলল, আর সেই লাশটা এখনো পাওয়া যায়নি। মীরার পা যেন মাটিতে গেঁথে গেল। লাশ? সে তো শুধু আহত রৌদ্রকেই দেখেছিল। রৌদ্র ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো মীরার দিকে। তার চোখে সন্দেহ নেই, তবে গভীর চিন্তা আছে। লোকটা হঠাৎ জোরে হেসে উঠল। মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারবি না রৌদ্র? ও এখন সবকিছুর সাথে জড়িয়ে গেছে। রাফির আগে লোকটার মুখে ঘুষি বসিয়ে দিল। চুপ কর। লোকটা রক্তমাখা দাঁত বের করে বলল, তোর স্যার নিজেও জানে না খেলাটা কত বড়। রৌদ্র এবার ধীর গলায় বলল, ওকে আলাদা রুমে রাখো, আমি পরে কথা বলবো। লোকটাকে টেনে নিয়ে যাওয়া হলো। হলরুম ফাঁকা হতেই মীরা কাপা গলায় বলল, আমি কোনো লাশ দেখিনি। রৌদ্র কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি জানি। তাহলে ও এমন বলল কেন? কারণ কেউ চায় তুমি ভয় পাও। মীরা হতাশ গলায় বলল, আপনার জীবনে সবকিছু এত জটিল কেন? রৌদ্র প্রথমবারের মতো ক্লান্ত দেখালো। কারণ আমি ভুল মানুষদের বিশ্বাস করেছি। পরদিন সকাল। রৌদ্রর বাড়ির চারপাশে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। মীরা বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। হঠাৎ নিচে চোখ পড়তে দেখল আয়রা গাড়ি থেকে নামছে। তার চোখ লাল, মনে হচ্ছে সারা রাত কেঁদেছে। মীরা অস্বস্তিতে পড়ে গেল। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। আয়রা ভেতরে ঢুকে শান্ত গলায় বলল, আমি কি একটু বসতে পারি? মীরা মাথা নেড়ে সম্মতি দিল। আয়রা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো আমি রৌদ্রকে ভালোবাসি? মীরা ধীরে বলল, বুঝতে পেরেছি। আয়রা তিক্ত হেসে বলল, ছোটবেলা থেকেই ওকে চিনি। সবাই ভাবতো একদিন আমাদের বিয়ে হবে। মীরা চুপ। আয়রা এবার সরাসরি তাকালো তার দিকে। কিন্তু হঠাৎ তুমি এলে। মীরা নিচু গলায় বলল, আমি ইচ্ছে করে আসিনি। তবুও রৌদ্র তোমাকে নিয়ে বদলে যাচ্ছে। মীরা ভ্রু কোঁচকাল। মানে? আয়রা ধীরে ধীরে বলল, রৌদ্র কখনো কাউকে নিয়ে চিন্তা করে না, কিন্তু তোমার জন্য সে গত রাত থেকে পাগলের মতো আচরণ করছে। মীরার বুকের ভিতর কেমন যেন করে উঠল। ঠিক তখনই নিচতলা থেকে গুলির শব্দ ভেসে এলো। ধাম। দুজনেই চমকে উঠল। মীরা দৌড়ে নিচে নেমে গেল। হলরুমে গিয়ে দেখল সবাই আতঙ্কিত। রাফির হাতে বন্দুক, আর মেঝেতে পড়ে আছে সেই ধরা পড়া লোকটা। তার বুক রক্তে ভেসে যাচ্ছে। লোকটা শেষ নিঃশ্বাসে কাঁপতে কাঁপতে বলল, রৌদ্র, তোর সবচেয়ে কাছের মানুষটাই তোকে শেষ করবে। কথাটা শেষ করে নিথর হয়ে গেল সে। মীরা শিউরে উঠল। রৌদ্র স্থির চোখে মৃতদেহটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, খেলা এখন শুরু হলো। সন্ধ্যা নামতেই পুরো বাড়িটা অস্বাভাবিক নীরব হয়ে গেল।
লোকটার মৃত্যু যেন সবার মাঝে অদ্ভুত ভয় ছড়িয়ে দিয়েছে। মীরা নিজের রুমে বসে আছে, কিন্তু মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছে, সবচেয়ে কাছের মানুষটাই তোকে শেষ করবে। কথাটার মানে কি? রৌদ্র কি বিপদে? ঠিক তখনই দরজা খুলে ভেতর এলো রৌদ্র। আজ তার মুখ আরো কঠিন। মীরা উঠে দাঁড়িয়ে বলল, লোকটাকে কে মারল? সাইলেন্সার লাগানো বন্দুক ছিল, বাইরে থেকে শুট করা হয়েছে। মানে, কেউ এই বাড়ির এত কাছে চলে এসেছিল? হ্যাঁ। মীরার গলা শুকিয়ে গেল। রৌদ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তুমি ভয় পাচ্ছ? মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, পাচ্ছি। রৌদ্র কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর খুব আস্তে বলল, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মীরার বুক কেঁপে উঠল। লোকটার চোখে আজ অন্যরকম কিছু আছে, কঠিন অথচ আশ্বাসে ভরা। ঠিক তখনই রাফি দৌড়ে ভেতরে এলো। তার মুখ ফ্যাকাশে। স্যার, একটা সমস্যা হয়েছে। রৌদ্র বিরক্ত গলায় বলল, এবার কি? রাফি কাপা গলায় বলল, কলেজ থেকে ফোন এসেছে। মীরা চমকে উঠল, কলেজ? রাফি ঢোক গিলে বলল, কেউ প্রিন্সিপাল স্যারের অফিসে একটা খাম রেখে গেছে। রৌদ্রর চোখ সরু হয়ে এলো। কি আছে খামে? রাফি ধীরে ধীরে বলল, মীরার ছবি। মীরার বুক ধক করে উঠল। কি ধরনের ছবি? রাফি মোবাইল বের করে ছবিটা দেখালো। ছবিটা দেখে মীরার শরীর ঠান্ডা হয়ে গেল। এটা সে রাতের ছবি, যেদিন সে পাহাড়ের ঢালে রৌদ্রকে উদ্ধার করেছিল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রক্তাক্ত রৌদ্র পাশে দাঁড়িয়ে আছে মীরা। আর ছবির এক কোণে অস্পষ্টভাবে পড়ে আছে একটা মানুষের হাত, মৃত মানুষের হাত। মীরার হাত কাঁপছে। সে বারবার ছবিটার দিকে তাকাচ্ছে। ঝাপসা অন্ধকারের মাঝেও স্পষ্ট বোঝা যাচ্ছে পাহাড়ের ঢালে সত্যি আরেকজন মানুষ ছিল, একটা মৃতদেহ। মীরা ফিসফিস করে বলল, আমি আমি তো কাউকে দেখিনি। রৌদ্র ছবিটার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তার চল শক্ত হয়ে গেছে। রাফি নিচু গলায় বলল, স্যার, কেউ ইচ্ছে করে এই ছবিটা পাঠিয়েছে। রৌদ্র ঠান্ডা স্বরে বলল, আমি জানি। মীরা কাপা কণ্ঠে বলল, সেদিন আসলে কি হয়েছিল? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রৌদ্র ধীরে ধীরে সোফায় বসল। সেদিন রাতে আমি একটা মিটিং থেকে ফিরছিলাম। হঠাৎ পাহাড়ি রাস্তায় আমাদের গাড়ি আটকে দেওয়া হয়। মীরা নিঃশ্বাস বন্ধ করে শুনছে। ওরা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমার সাথে থাকা একজন লোক আমাকে বাঁচাতে গিয়ে গুলি খায়। মীরার বুক কেঁপে উঠল। সে মারা যায়? রৌদ্র চোখ নামিয়ে বলল, হ্যাঁ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। রৌদ্র আবার বলল, আমি তখন আহত ছিলাম, ঠিকমতো কিছু বুঝতে পারিনি। হয়তো তখনই তুমি সেখানে পৌঁছাও। মীরা ধীরে ধীরে বসে পড়ল। তার মাথা ঝিমঝিম করছে। মানে সে অজান্তেই একটা খুনের ঘটনার সাক্ষী হয়ে গেছে। ঠিক তখনই রৌদ্রের ফোন বেজে উঠল। স্ক্রিনে অচেনা নম্বর। রৌদ্র কল ধরতে ওপাশ থেকে বিকৃত গলা ভেসে এলো, এমপি সাহেব, ছবিটা কেমন লাগলো? রৌদ্র গম্ভীর স্বরে বলল, কে তুমি? লোকটা হেসে উঠল, তোমার অতীত। মীরার শরীর ঠান্ডা হয়ে এলো। লোকটা আবার বলল, মেয়েটাকে বাঁচাতে চাইলে আজ রাত 12টার মধ্যে পুরনো চা ফ্যাক্টরিতে চলে আসো, একা। কল কেটে গেল। রাফি তৎক্ষণাৎ বলল, স্যার, এটা ট্র্যাপ। রৌদ্র শান্তভাবে উঠে দাঁড়ালো, জানি। মীরা আতঙ্কিত গলায় বলল, আপনি যাবেন না? রৌদ্র তার দিকে তাকালো কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল, আমি না গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। মীরার বুক কেঁপে উঠল। রৌদ্র বেরিয়ে যেতে নিতেই মীরা আচমকা তার হাত ধরে ফেলল। আমি আপনার সাথে যাব? রৌদ্র অবাক হয়ে তাকালো। মীরা দৃঢ় গলায় বলল, এই ঝামেলায় আমি জড়িয়েছি, শেষটাও আমি দেখব। রৌদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে খুব আস্তে হাসল, তুমি সত্যিই ভয়ঙ্কর মেয়ে। রাত ঠিক 12টা। পুরনো পরিত্যক্ত চা ফ্যাক্টরি। চারদিকে অন্ধকার, ভাঙা দেয়াল, মরিচা ধরা মেশিন। রৌদ্র আর মীরা ভেতরে ঢুকতেই কোথাও থেকে হাততালির শব্দ ভেসে এলো। টাপ টাপ টাপ। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একজন মানুষ। লোকটাকে দেখে রৌদ্রর চোখ মুহূর্তেই বদলে গেল। অবিশ্বাসে জমে গেল সে। মীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। লোকটা মুচকি এসে বলল, অনেকদিন পর দেখা হলো ভাই। রৌদ্র ফিসফিস করে বলল, রিদওয়ান? মীরা অবাক হয়ে তাকালো রৌদ্রের দিকে। আপনি তাকে চেনেন? লোকটা হেসে উঠল, আমি তো ওর আপন ছোট ভাই। মীরার পা থেকে যেন মাটি সরে গেল। রৌদ্রর মৃত ভাই রিদওয়ান বেঁচে আছে? পুরনো চা ফ্যাক্টরির ভেতরে ভারী নীরবতা।
মীরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রের চোখে অবিশ্বাস স্পষ্ট। তুই বেঁচে আছিস? হৃদন ধীরে ধীরে হাসল। হ্যাঁ ভাইয়া, সবাইকে মিথ্যে বিশ্বাস করিয়ে মরেছিলাম। রৌদ্র গম্ভীর স্বরে বলল, কেন? হৃদনের চোখ মুহূর্তেই বদলে গেল। রাগে ঘৃণায় ভয়ঙ্কর হয়ে উঠল মুখটা। কারণ সব সময় তুই জিতেছিস। মীরা নিঃশব্দে তাকিয়ে আছে দুই ভাইয়ের দিকে। হৃদন আবার বলল, আব্বু সব সময় তোকে ভালোবাসত। রাজনীতি, ব্যবসা, ক্ষমতা সবকিছু তোর হাতে তুলে দিল। আর আমি? রৌদ্র চুপ। আমি সবসময় তোর ছায়া হয়েছিলাম। হৃদন পকেট থেকে বন্দুক বের করল। মীরা আতঙ্কে কেঁপে উঠল। হৃদন দাঁত চেপে বলল, তাই আমি ঠিক করলাম তোর সবকিছু শেষ করে দেব। রৌদ্র ধীরে বলল, তুই ওই মানুষটাকে মেরেছিস? হ্যাঁ, কারণ সে তোকে বাঁচাতে গিয়েছিল। মীরার গা শিউরে উঠল। হৃদন এবার বন্দুক তাক করল মীরার দিকে। আর এই মেয়েটা ভুল সময়ে ভুল জায়গায় ছিল। রৌদ্র মুহূর্তে সামনে এসে দাঁড়ালো মীরার সামনে। ওকে ছেড়ে দে। হৃদন হেসে উঠল। এমপি সাহেব প্রেমে পড়ে গেছে। মীরার বুক কেঁপে উঠল। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে বলল, তুই যা চাস আমি দেব, কিন্তু মীরার ক্ষতি করবি না। হৃদন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বন্দুক নামালো। দেরি হয়ে গেছে ভাইয়া। ঠিক তখনই চারিদিক থেকে পুলিশের সাইরেন বেজে উঠল। হৃদন চমকে উঠল। রাফির কণ্ঠ ভেসেছিল বাইরে থেকে, স্যার, পুরো জায়গায় ঘিরে ফেলা হয়েছে। হৃদওয়ান ক্ষিপ্ত হয়ে বন্দুক তুলতেই রুদ্র ঝাঁপিয়ে পড়ল তার উপর। গুলির শব্দ, ধাম, মীরা চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে গেল। হৃদওয়ান মাটিতে পড়ে আছে, তার কাঁধে গুলি লেগেছে। পুলিশ দ্রুত ভেতরে ঢুকে তাকে গ্রেফতার করল। হৃদওয়ানকে নিয়ে যাওয়ার আগে সে শেষবার তাকালো রৌদ্রের দিকে। চোখে ঘৃণা নেই আর, শুধু ক্লান্তি। আমি শুধু একবার চাইছিলাম কেউ আমাকে তোর মতো ভালোবাসুক। রৌদ্র কিছু বলল না। হৃদওয়ানকে নিয়ে যাওয়া হলো। 2 মাস পর চা বাগানের সেই ছোট্ট শহর। মীরা নিজের বাড়ির গেজেবোতে বসে সাতকাহন পড়ছে। পাশে রুশো ঘুমিয়ে। হঠাৎ গাড়ির শব্দে মুখ তুলল সে। কালো গাড়ি থেকে নেমে এলো রৌদ্র। আজ তার চোখে কোনো ভয় নেই। রাজনীতির কঠিন ছাপও যেন কমে গেছে। মীরা ঠোঁট বাঁকিয়ে বলল, এমপি সাহেব আবার এখানে কেন? রৌদ্র ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, নিজের স্ত্রীর কাছে আসতে অনুমতি লাগে? মীরা হেসে ফেলল। মিথ্যের সম্পর্কটা এখনো চালিয়ে যাবেন? রৌদ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যদি আমি সত্যি করতে চাই? মীরার হাসি ধীরে ধীরে থেমে গেল। রৌদ্র পকেট থেকে ছোট্ট একটা রিং বের করল। এবার সত্যি করে বিয়ে করবে আমাকে, মাহরিন বিনতে মীরা। চা বাগানের ওপর দিয়ে নরম বাতাস বয়ে গেল। মীরা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর খুব আস্তে বলল, ভাবতে হবে। রৌদ্র হেসে ফেলল। আর দূরে কৃষ্ণচূড়ার ডালে বাঁধা দোলনাটা হালকা বাতাসে দুলতে লাগল। সমাপ্ত।